মুক্তিযুদ্ধ মানে মন্ত্রী এমপি অনেকেই হবে, মুক্তিযোদ্ধা চাইলেও আমি 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 হতে পারবো না। মুক্তিযুদ্ধ আমাদের শ্রেষ্ঠ অর্জন, সেটা ব্যক্তি পর্যায়ে যদি চিন্তা করি তাহলে এর চেয়ে বড় অর্জন আমার আর কিছু নেই। একজন মুক্তিযোদ্ধা আমি। মন্ত্রী কেউ হবে কেউ হবে না, তাকে মুক্তিযোদ্ধা হতে হবে তেমন কথা না, কিন্তু মন্ত্রী হলেও মুক্তিযোদ্ধা হতে পারবে না যদি তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করে থাকেন বা মুক্তিযোদ্ধা না হন। তো সেই দিক থেকে অবশ্যই মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের যে স্বাধীনতা অর্জন, এটা আমাদের শ্রেষ্ঠ সম্পদ এবং আমরা এই জন্যে গৌরবান্বিত নিজে একজন মুক্তিযোদ্ধা হিসাবে। এখানে প্রসঙ্গত বলতে চাই সেটা হচ্ছে এই মুক্তিযুদ্ধের যখন শুরু হলো এর কিছুদিন আগে এহিয়ার মার্শাল ল সরকার আমাকে যে ষড়যন্ত্রকারী, পূর্ব পাকিস্তানকে বিচ্ছিন্ন করার পরিকল্পনাকারী হিসাবে 7 বছরের কারাদণ্ড দিয়েছিল, 10 ভেদ স্থায়ী অস্থায়ী সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল। বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়ে বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি, এবং আমার ডানে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক এবং জানিপেপ চেয়ারম্যান ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। কালকে অনেকগুলো উল্লেখযোগ্য ঘটনা, তার মধ্যে আমি প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে সেনাপ্রধান একটি অনুষ্ঠানে কালকে বক্তৃতা করেছেন, পিলখানার শহীদদের স্মরণের অনুষ্ঠান, এবং সেখানে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয়ের অবতারণা করেছেন। তার মধ্যে আছে পিলখানা হত্যাকাণ্ডের প্রসঙ্গ, যেটা তিনি বলছেন যে বিডিআররাই এটা করেছে, এখানেই ফুল স্টপ, কোনো ইফ বাট এগুলো দেখবার প্রয়োজন নেই এবং তার কোনো প্রয়োজনীয়তা নেই। তিনি বলেছেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব একটা ভালো নেই, 2 লক্ষ পুলিশ, অন্যান্য বাহিনী আছে, আর্মির 30,000 আছে, আর্মি দীর্ঘদিন এখানে থাকতে চায় না, তার ব্যক্তিগত কোনো আকাঙ্ক্ষা নেই, তারা যত দ্রুত সম্ভব ব্যারাকে ফেরত যেতে চান। তৃতীয়ত তিনি বলেছেন যে সবার উদ্দেশ্যে বলেছেন যে বিবাদ হানাহানি এগুলো বন্ধ করতে হবে এবং দেশটাকে একটা বিপদের মুখে ঠেলে না দেবার জন্য তিনি আহ্বান জানিয়েছেন, এবং তিনি বলছেন যে এভাবে চলতে থাকলে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। এবং তিনি আরও বলেছেন যে 25শে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, যেটা তিনি আগে একবার বলেছেন, 18 মাসের হিসেব দিয়েছিলেন, সেই অনুযায়ী তিনি অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, একাধিকবার এটা উচ্চারণ করেছেন, ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন বাংলাদেশের জন্য দরকার, এবং তিনি নিজে ছুটিতে যেতে চান সেটাও বলেছেন মোটামুটি এইসব কাজ শেষ করে। তো আমি একটু আপনাদের এবং আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে যারা অপরাধ করেছে তাদের প্রত্যেকের বিচার হবে, তদন্ত হবে, আইনের আওতায় আনা হবে, কিন্তু এসব কথা বলে যেসব প্রতিষ্ঠান, পুলিশ উচ্চারণ করেছেন, পুলিশ, বিডিআর, আনসার, র্যাব, তারা অনেক খারাপ কাজ করেছে কিন্তু তারা অনেক ভালো কাজও করেছে। সো ব্যক্তিগতভাবে যারা অপরাধ করেছেন তাদের কথা বলতে গিয়ে যেন প্রতিষ্ঠানগুলোকে কখনো আন্ডারমাইন না করা হয়, কথা বলেছেন। সো মোটা দাগে এই ছিল তার বক্তব্যের মূল বিষয়। আমি যদি কোনো কিছু মিস না করে থাকি, আমি একটু শুনতে চাই যে মিস্টার নুরুল ইসলাম মনি, ওনার এই বক্তব্যগুলো কি বার্তা দিচ্ছে, কে কতটা গ্রহণ করবে বলে আপনি মনে করেন? প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাতে চাই, সেই সাথে দর্শক শ্রোতাকেও ধন্যবাদ জানাতে চাই। আর একটি সংশোধনীয় দরকার, সেটা হলো আমি বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান। এই বিষয়টা সংশোধনী না, কারণ আমি আপনাকে অন্য পরিচয় দিইনি, সংসদ সদস্য পরিচয় দিয়েছি, সংযুক্ত করা দরকার।
এটা বলতে চাই, গতবারেও আমরা স্ক্রলে আপনারা লিখেছেন এই বিষয়টা। কারণ এটা দলের, আমি যখন কথা বলবো তখন দলেরও কিছু কথা থাকে এর মধ্যে। তো আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের সেনাপ্রধানকে এবং সেনাবাহিনীর সেই সব কর্মকর্তাবৃন্দকে যারা 5ই আগস্টে জাতিকে একটা বিরাট ধ্বংস অথবা একেবারেই একটা মানে একটা খুনোখুনির হাত থেকে রক্ষা করেছেন। সেজন্য আমি তাদেরকে প্রথমত ধন্যবাদ জানাই এবং বিশেষভাবে ধন্যবাদ জানাবো আমি ওয়াকারুজ্জামান সাহেবকে। বাংলাদেশ স্বাধীনতার পর দুজন, আমি নুরুদ্দিন সাহেবের কথা উল্লেখ করতে চাই সেই সাথে, যে নুরুদ্দিন সাহেবও একবার অনুষ্ঠানে কালকে জেনারেল নুরুদ্দিনও ছিলেন। তো ওনার কথা স্মরণ করতে চাই, কারণ ওই অনুষ্ঠান উনি তখন এরশাদ সাহেবকে না বলেছিলেন। আবার এইবারেও আর্মি কাজ করতে পারে না এবং শেখ হাসিনা প্রকারান্তরে অনেকবার ভৎসনাও করেছেন আর্মিকে যে পুলিশ পারে তোমরা কেন পারো না, এরকম একটা বিষয় ছিল। পুলিশ অনেক মানুষ মারে, তোমরা কেন মারতে পারছো না, এরকম একটা কার্যক্রম হাত থেকে উনি দুবার, আপনারা দেখেছেন, খেয়াল আছে, আপনারা উনি 2টা মিটিং করেছিলেন এবং উনি র্যাঙ্ক অ্যান্ড ফাইলে আলাপ আলোচনা করে উনি তখন তৎকালীন ফ্যাসিস্ট গভর্নমেন্টকে জানিয়েছিলেন যে আমাদের পক্ষে বোধহয় সম্ভব হবে না, আমরা এইরকম কার্যক্রম করবো না, পুলিশকেও নির্দেশ করেছিলেন। তা আমি বলবো যে উনি যে কথা বলেছেন কালকে, তার মধ্যে অনেকগুলা বার্তা আছে। একটা বার্তা তো বিশেষভাবে আছে, যেমন ধরেন নির্বাচনের কথা। কারণ দেশ এখন যেভাবে চলছে, এটা হলো প্রফেসর ইউনূস সাহেব, উনি একটা টাওয়ারিং পার্সোনালিটিস এবং দেশে বিদেশে যথেষ্ট সম্মানিত মানুষ, আমরাও তাকে খুব সম্মান করি। কিন্তু কথা হলো গভর্নমেন্ট চালাবার ক্ষেত্রে ওনার সাথে যেসব লোকেরা আছেন তারা, আমি আরেকবার বোধহয় আপনার 3য় মাত্রায় বা অন্য কোথাও বলেছি হয়তোবা, যে স্কিল দরকার, যে যোগ্যতা দরকার, আমি মনে করি না যে সেরকম সকল মানুষ, সকল উপদেষ্টা সেরকম যোগ্যতা সম্পন্ন, এটা আমি মনে করি না। দ্বিতীয়ত হলো একটা স্টেক থাকতে হয়, যেমন আমি 5 বছর বা 10 বছর পরে নির্বাচনে যাব, আমি তখন জনতার কাছে জবাবদিহি করব এবং আমি বলবো যে আমার এই দোষ ত্রুটি হয়েছে অথবা আমি এই কাজ করেছি, আপনাকে আমার ভোট। প্রফেসর ইউনূস সাহেবের সাথে যেসব লোকেরা আছেন উপদেষ্টা মণ্ডলী তো কোনো স্টেক নাই কারো কাছে ভোট চাইতে চাবেন এরকম কোনো বিষয় নেই। ওনারা যদি কাজ হলে ফাইন, না হলেও ফাইন। উনি যদি ঘুমিয়ে থাকেন তাও ফাইন, সজাগ থাকলেও ফাইন। ব্যাপারটা এরকমই অনেকটা। তা সেক্ষেত্রে প্রফেসর ইউনূস সাহেবের চেষ্টা ত্রুটি আছে আমি মনে করি না, তার যথেষ্ট পরিমাণ চেষ্টা ছিল বা আগের থেকেই শুরু করেছিলেন, কিন্তু উনি প্রায়োরিটাইজ করতে পারেন নাই প্রথমত। আর তাহলে করতে পারেন না যে আপনার অ্যাকচুয়ালি, ধরুন উনি নিজে একটা সাক্ষাৎকারে বলেছেন যে আমার যাবার কথা ছিল জেলে, এসে বসছি এখানে। আর উনি নিজেই বলেছেন সে কথাটা। অ্যাকচুয়ালি একটা গভর্নমেন্টে যাবে যারা, তারা একটা প্ল্যান করে, প্রোগ্রাম করে যে আমি এই কাজ করব, গভর্নমেন্টে 100 দিন এই কাজ করব, তারপর আমার 6 মাস আমি এই কাজ করব, সেরকম প্ল্যান প্রোগ্রাম অ্যাকচুয়ালি প্রফেসর ইউনূস সাহেবের সাথে ছিল না। দ্বিতীয়ত উনি নিজেও বলেছেন যে আমাকে অনেকটা জোর করে এখানে বসানো হয়েছে, আমি ওরকম অতটা ইন্টারেস্টেডও ছিলাম না। ফলে যেসব কাজ অ্যাকচুয়ালি করা দরকার ছিল সেগুলা এই গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার করতে পারে নাই। 2টা প্রবলেম আছে, আর 2টা বিষয় আছে সেটা বলবো, আর 2টা প্রবলেম আছে। সেটা হলো যে কোনো সিদ্ধান্ত নিতে তারা ঢিলেমি করেছে, সিদ্ধান্ত টাইমলি নিতে পারেন নাই। দ্বিতীয়ত হলো সিদ্ধান্ত বাস্তবায়ন ক্ষেত্রেও তারা ইন টাইম করতে পারেন নাই। আর মূলত গণমানুষের যে প্রবলেমটা সেটা হলো যে ধরেন এই দেশে মানুষ বাজারে যায়, গিয়ে সবসময় আশা করে যে জিনিসপত্রের দাম কমে যাবে। আপনার মনে থাকার কারণ আছে বা মনে থাকতেও পারে নিশ্চয়ই, আবার যদি আমি ভুল না করি, যে খন্দকার মোশতাক গভর্নমেন্টে আসার পরে উনি 82 দিন বা 83 দিন গভর্নমেন্টে ছিলেন, এর মধ্যে জিনিসপত্রের দাম অ্যাব্রাপ্টলি কমে গেছিলো, একবার অলমোস্ট হাফ হয়ে গেছিলো। তো মানুষের অনেকটা এরকম প্রত্যাশা আছে যে শেখ হাসিনার গভর্নমেন্ট এত লুটপাট করেছে, এত টাকা বিদেশে পাচার করেছে, খুব সঙ্গত কারণে আমি বাজারে গেলে জিনিসপত্র এখন সস্তায় পাবো। সস্তা তো হয়ই নেই, বরং জিনিসপত্রের দাম বেড়েছে। দ্বিতীয়ত হলো যে মানুষ খুব সঙ্গত কারণে প্রত্যাশা করে আইন শৃঙ্খলার ব্যাপার, পুলিশ আমাকে ডিস্টার্ব না করে, বরং পুলিশের কাছে আমি গেলে যেন হেল্প পাই। কিন্তু সেই কার্যক্রমটা অ্যাকচুয়ালি অ্যাডমিনিস্ট্রেশনের কাছ থেকে বা এই যে আপনার ল অ্যান্ড অর্ডারের যেটা, সেই কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছতে পারে না, বরং কিছুটা আমরা পিছিয়ে গেছি। যেন একটা পুলিশ তো ইনঅ্যাক্টিভ থেকেছে দীর্ঘদিন ধরে, কিছু পুলিশ পলাতক থেকেছে। যারা পলাতক থেকেছে আমি বলি যে তারা তো, যারা পলাতক থেকেছে বা জয়েন করে না কারে, তাদের তো গ্রেপ্তার করাই উচিত একান্ত। আমি মনে করি, আমার ফিলিংস এরকম, যে তারা অপরাধ না করলে তাহলে তারা সরকারি চাকরি জয়েন করবে না কেন, এগুলো একটা দিক। জয়েন করার পরে যারা ইনঅ্যাক্টিভ আছে এরকম মানুষকে খুঁজে বের করা। তৃতীয়ত হলো যে এদের তো উপরের লেভেলে যারা আছে সবাই কম বেশি
মানে যাকেই ধরা হয় তার সাথে হাজার হাজার কোটি টাকা, শত শত কোটি টাকার দুর্নীতি, শত শত কোটি টাকার দুর্নীতি। কাজে মরালিও পুলিশ ভেঙে গেছে। ভালো কাজ যে দুই একটা করেনি তা নয়, কিন্তু যে পুলিশের যে একটা ইনার্শিয়া বিল্ড আপ হওয়ার কথা বা একটা মুভমেন্ট হবে বা একটা যে মোমেন্টাম আসবে, সেই মোমেন্টামটা আমি ফিল করি যে এখন পর্যন্ত আসে নাই। রাদার পিপলস আর সাফারিং, যে এরকমের যে চুরি ডাকাতি হচ্ছে, এখন লুটপাট হচ্ছে, নানান কিছু শুরু হয়েছে যে গত কয়েকদিন ধরে এখানে ওখানে চুরি পেচারমে হচ্ছে, এই ফেসবুকে দেখি, এখানে দেখি, টেলিভিশন দেখি, সেটাও কিন্তু অ্যালার্মিং। আবার রাত 3টার সময় আমাদের উপদেষ্টা কি জানো, মানে পুলিশের উপদেষ্টা, মানে কি বলে, এই যে এই স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি সাংবাদিক সম্মেলন করেন রাত 3টার সময়। সেটাও একটা বেশ অনেকটা পিকুলিয়ার আমার কাছে মনে হয়েছে। এবং আমি শোনা যায় বাইরে বাজারে গুঞ্জন এরকম যে উনি পদত্যাগ করতে চেয়েছিলেন, সঠিক বেটিকে আমি জানি না, অ্যাকচুয়ালি হয়তো করেছিলেন অথবা করেন নাই। তো উনি পদত্যাগ করবেন, সেটা তো সলিউশন না। সলিউশনটা হলো সমস্যাটা সমাধান করা। সেইটা উনি যদি না পারেন, উনি বিনয়ের সাথে বলতে পারেন যে আপনি অমুকরে দিয়ে করার সম্ভব হতে, অথবা প্রফেসর হিসেবে একজন খুঁজে বের করবেন কাউকে একজনকে, অথবা এইখানে এই 12 কোটি 20 কোটি মানুষের মধ্যে আমাদের 2-4 জন 5 জন 10 জন মানুষ পাওয়া যাবে না যে যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালাতে পারবে না। কাজে আমি মনে করি সব মিলিয়ে যদি বলি, প্রফেসর ইউনূস সাহেবের চেষ্টার ত্রুটি নেই কোথাও, কিন্তু সেখানে তার যে ইন্টারিম গভর্নমেন্টের সাথে যারা জড়িত আছেন তাদের কার্যক্রমে আমি মনে করি না যে তারা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পেরেছেন। এবং সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে না পারার কারণে একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, যেটা একটা, এটা খুব সঙ্গত কারণে আমি বলতে পারি যে আরব বসন্তের কথা যদি আমরা বলি, আরব বসন্ত মানুষ কত আশা উজ্জীবিত ছিল, আশা করেছে। মুরসির আন্দোলনের সময় যেন মিশরে তাহরির স্কোয়ারের আন্দোলনের কথা আমার মনে আছে, কত আশা ভরসা, সেই মুরসির ফাঁসি মানে জেলে মৃত্যু হয়েছে। কাজেই এখানে আশা ভরসা আমাদের অনেক ছিল, হিমালয়ের মতন একটা প্রত্যাশা মানুষের ছিল, কিন্তু আস্তে 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 ম্রিয়মাণ হতে হতে সেটা আরও কমে যাচ্ছে। আমি বলবো এই ক্ষেত্রে যে সেনাপ্রধান গতকালকে যে বক্তৃতা দিয়েছেন, সেটা কিছুটা আমি মনে করি আমি কিছুটা আশাবাদী হয়েছি। আশাবাদী হয়েছি এই কারণে যে নির্বাচন খুব জরুরি দরকার। এখন মনে করছি যে আমি নিজেও মনে করতাম যে নির্বাচনটা আরেকটু পিছিয়ে গেলে সংস্কার করুক, কিন্তু এখন মনে করি সংস্কার যা হয়েছে, কদ্দূর হয়েছে, কী হয়েছে জানি না। আর সংস্কার প্রশ্নে দুটো কথা আছে, সেটা আমি সংস্কার করলাম, আপনি নির্বাচিত গভর্নমেন্ট মানলেন না। যেমন আমরা কেয়ারটেকার করেছি বিএনপি, শেখ হাসিনা এসে মানে নাই, তো আমরা কী করতে পেরেছি? কিছুই করতে পারি। তা আপনি একটা মানে এইরকম একটা কী সংস্কার করে আমি জানি না, সংস্কার কোনো এজেন্ডা বা ফাইনালি আছে কি না। কেউ একজন বলছে আমরা 4টা প্রদেশ চাই, যিনি বলেছেন কিনা, বুঝে বলেছেন কিনা আমি জানি না। এই দেশকে ভাগ করে টুকরো টুকরো করার জন্য ইন্ডিয়া বা আমার পার্শ্ববর্তী দেশের কোনো প্রোগ্রাম আবার নয়। প্রায় দেখি এই খুলনার সব একটা দেশ হবে, আবার দেখি দিনাজপুর সব একটা দেশ হচ্ছে, আবার দেখি এই চিটিগাং ফেনী আর একটা দেশ হচ্ছে। এরকম ভাগযোগ যেখানে হচ্ছে সেখানে আপনারা প্রদেশ করতেছেন। আবার সেটা তারা তাদের নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে করেছে। আমি তার স্বপ্ন দেখছেন, আমি এটার চরম বিরোধিতা করি, এবং এই দেশের জিওগ্রাফিক কন্ডিশনটা বা অবস্থানটা কোথায় সেটা তাদের পড়ার জন্য আমি অনুরোধ করছি। আর সেই সাথে আমি বলবো এটা আশাবাদী করেছে কিছু, একটু কথা শেষ করতে চাই এইভাবে, যে সেনাপ্রধান যে কথাটা বলেছেন তাকে তো ধন্যবাদ দিয়েছি, সেই সাথে আশা করতে চাই যে এই কার্যক্রম সেনাপ্রধান যেটা বলেছেন যে আগামী অল্প সময়ের মধ্যে একটা নির্বাচন হবে, নির্বাচনের দিকে যাওয়া দরকার, এবং নির্বাচনের কার্যক্রম উনি আরও একটা কথা বলেছেন, আমাদের তরফ থেকে সকল প্রকার সহযোগিতা থাকবে। এবং এখন যে মিনিস্ট্রি পাওয়ার নিয়ে যে বাইরে আছেন সেটাও তার জন্য এখন অসুবিধা, দীর্ঘ সময় থাকতে পারবে না। এই অনেকগুলো পজিটিভ কথা বলেছেন, সাধারণত সেনাপ্রধানরা এরকম কথা বলেন না, সেটা আমি আরেকবার ওনাকে ধন্যবাদ দিই। থ্যাংক ইউ। আসবো আবার আপনার কাছে প্রফেসর কলিমুল্লাহ। দেখুন, আমাদের মাননীয় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের এই বক্তব্যটি যে বার্তা প্রদান করছে সেটা একটা সীমারেখা টেনে দিচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা যেটি আমার কাছে মনে হয়েছে সেটি হচ্ছে এই বিডিআর কার্নেজ সংশ্লিষ্ট। তিনি বলে ফেলেছেন যে বিডিআরের সদস্যগণই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে আমাদের দেশপ্রেমিক সেনা অফিসারদের, এবং বিদেশি কোনো ইনভলভমেন্ট যেটা বলা হতো যে বা সাসপেক্ট করা হতো যে ভারতের ইনভলভমেন্ট আছে, সেটাতে তিনি জ্যোতি টেনে দিলেন, পিরিয়ড। সেটাকে জ্যোতি টেনে দিলেন, পিরিয়ড। এটা নিয়ে কোনো রকম স্পেকুলেশন, কোনো রকম কথা উনি বলেছেন কোনো রাজনৈতিক শক্তি বা বিদেশি বৈদেশিক শক্তি ওইভাবে নাম মেনশন মানে এটা ইনফরমালি আমাদের এখানটা প্রচলিত কমিশন ডিসাইড করবে, কমিশন ডিসাইড করবে সেটাও বলেছেন, সিদ্ধান্ত নেবে কমিশন, কিন্তু উনি কোনো জায়গায় দাঁড়িয়ে দেন না।
মানে সেটা হচ্ছে যে এখানে কোনো রকমের কন্ট্রোভার্সি তৈরি করা যাবে না, পরিষ্কার। আর আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আপনারা নিজেদের মধ্যে হানাহানি মারামারি যদি অব্যাহত রাখেন তাহলে জাতির কপালে খারাপই আছে, এবং উদারত আহ্বান জানিয়েছেন সবাই যাতে দে শুড কাম টু দেয়ার সেন্সেস। হানাহানি মারামারি নিজেদের মধ্যে না করে বরং ঐক্যের যে কালচারটা সেটা গড়বার একটা তাগিদ তিনি প্রদান করেছেন। দীর্ঘদিন ধরে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি বা সশস্ত্র বাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার বা ক্ষমতা নিয়ে মাঠে আছে। এটি আসলে তো তাদের কাজ নয়, তাদের কাজ দেশ রক্ষা করা। ইন এইড টু সিভিল পাওয়ার তারা হয়তো এই ভূমিকা পালন করছেন, কিন্তু আলটিমেটলি তাদের জায়গা ব্যারাকে। বন্যেরা যেমন বনে সুন্দর শিশুরা মাতৃ করে, তেমনি সৈনিকেরা ব্যারাকে। এবং তিনি কিন্তু প্রথম দিকে এই সরকার ক্ষমতায় আসার পরে তিনি 18 মাসের একটা ফ্রেমওয়ার্কের কথা বলেছিলেন, এবং সেই হিসেবে ডিসেম্বর পর্যন্ত সেটি পরিব্যাপ্ত, সেটি আবারও তিনি স্মরণ করিয়ে দিয়েছেন। তো সেই জন্য অবশ্যই তাকে সাধুবাদ দিতে হবে এই জন্যে যে তার কথা কাজে মিল আছে। আর তিনি উচ্চাকাঙ্ক্ষী নন, ক্ষমতাবিলাসী নন, সেটাও তিনি বারংবার বিভিন্ন অকেশনে জানান দিয়েছেন। পেশাদারিত্বের সঙ্গে এবং তার নেতৃত্বে সশস্ত্র বাহিনী ডিপ্লয়েড আছে। তবে এখানে এক ধরনের হতাশার ইঙ্গিতও কিন্তু আমরা পাচ্ছি। খুব নির্মোহভাবে যদি ডাইসেক্ট করি তাহলে আমাদের নোবেল লরেট প্রফেসর ডক্টর ইউনুসকে তিনি শুধুমাত্র ডক্টর ইউনুস হিসেবে অভিহিত করেছেন। অর্থাৎ সরকার প্রধান কিংবা অন্য কোনো অভিধায় যেটা নর্মালি করবার কথা সেটা না করে ওনাকেও কিন্তু একটা বার্তা তিনি প্রদান করেছেন যে দায় এবং দায়িত্ব কিন্তু সরকার প্রধান হিসেবে আপনার উপরই বর্তায়। আমরা ইমপ্লিমেন্টর, আপনি পলিসি মেকার। এবং এটা বলেছেন যে আমরা সহযোগিতা করছি, সর্বাত্মক সহযোগিতা করছি, এবং দুজনের মধ্যে কথা হয় সেটাও বলেছেন। সেই বিষয়গুলো তিনি জানান দিয়ে দিয়েছেন। তো ফলে এটা আমি তো মনে করি কাইন্ড অফ লাস্ট কল। এরপরও যদি সম্বিত না ফেরে তাহলে কপালে খারাপই আছে, যেটি তিনি তাত্ত্বিকভাবে একটা ইঙ্গিত প্রদান করেছেন। এখন আমাদের এই নয়া পৃথিবীতে, ট্রাম্পের দুনিয়ায় আপনার আগের অঙ্ক কিন্তু পাল্টে যাচ্ছে। আপনার সবাইকে অবাক করে জাতিসংঘের এই ইউক্রেন বিষয়ক যে রেজলিউশন, সেখানে রাশিয়ার পক্ষে মার্কিনিরা ভোট দিয়েছে। মানে এটা অভাবিতপূর্ব একটি ঘটনা। তো আমরা যেটা বরাবর বলে অভ্যস্ত, বা অনেকেই এটা ভাবেন যে মার্কিন প্রশাসনে পরিবর্তন আসলেও পলিসিতে পরিবর্তন আসে না, সেটা কিন্তু এটার ধোপে টিকবে না। এক, এবং এই নতুন বিশ্ব বাস্তবতায় আমাদের সরকার, আমাদের নির্বাচন, আমাদের গভর্নেন্স, সবগুলো বিষয় নিয়ে কিন্তু আমাদের রিথিঙ্ক করতে হবে। এবং তারপর এই যে 29 মিলিয়ন US ডলার, আবার মতান্তরে আরও 21 মিলিয়ন, সব মিলিয়ে 50 মিলিয়ন ডলারের যে প্রক্ষেপণ স্বয়ং আমাদের মার্কিন প্রেসিডেন্ট দুইবার দুই অকেশনে তিনি উচ্চারণ করছেন বাংলাদেশ রাষ্ট্রের নাম, এবং খুব সার্কাস্টিক্যালি তিনি দুই কর্মী বিশিষ্ট আপনার কোম্পানি, তারা এই চেক নিয়ে চলে গেছে, তাদের কেউ চেনে না, একবারে ওনার ভাষায় ভার্বাটিম যদি বলেন। তো এইটা কি বার্তা দেয় যে ইউএসএআইডি আসলে কতটা জনস্বার্থে কাজ করেছে, মার্কিন জনগণের টাকা, ট্যাক্স পেয়ারের টাকা কতটা জনস্বার্থে ব্যবহৃত হয়েছে, না ব্যক্তি স্বার্থে, ব্যক্তিগতভাবে লাভবান হওয়া
ধনী হওয়ার ক্ষেত্রে ভূমিকা কতটুকু পালন করেছে, বা তারা ভবিষ্যতে এই ফোর্বস লিস্ট কিংবা ওই ধরনের ম্যাগাজিনে তাদের হাস্যোজ্জ্বল ছবি দেখা যায় কিনা, ধনীর তালিকায় নাম ওঠে কিনা, এই ধরনের ইঙ্গিতটি প্রদান করেছেন। তো সেই জন্যে এরকম একটি বাস্তবতায় বাংলাদেশে তার যারা এই ধরনের কর্মকাণ্ডে যুক্ত ছিলেন বা আছেন তাদের জন্য কিন্তু এটা একটা পরিষ্কার মেসেজ যে এইভাবে আসলে ভবিষ্যতে চলবে না। সেখানে দুটো বিষয় আপনারা উল্লেখ করেছেন। একটা নির্বাচন নিয়ে আমরা এই আলোচনা দেখলাম। নির্বাচনকে কেন্দ্র করে কালকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি বলেছেন যে তিনি মনে করেন যে জাতীয় নির্বাচনের আগে অন্তত দ্রুততার সঙ্গে পৌরসভা এবং সিটি কর্পোরেশনগুলোর অন্তত নির্বাচন হয়ে যাওয়া উচিত। তো এই বিষয়ে আপনার মতামতটা আমি একটু শুনতে চাই, এবং রাজনৈতিক দলগুলোর কথাবার্তা নিয়ে তিনি খানিকটা উষ্মা প্রকাশ করেছেন, আচরণ নিয়ে উষ্মা প্রকাশ করেছেন, এবং একই সঙ্গে তথ্য উপদেষ্টা কালকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম, এবং তিনি জনতার কাতারে দাঁড়াতে চান। অর্থাৎ আমরা জানি যে নতুন রাজনৈতিক দল 28 তারিখে যেটা লঞ্চ করা হচ্ছে তার প্রধান হিসেবে তিনি দায়িত্বভার গ্রহণ করতে চাইছেন। সো এই দুটো বিষয়ে আপনি একটু ছোট্ট করে মন্তব্য করেন, আমি তারপরে আমি নুর ইসলাম মনির কাছে যাই এবং আবার আপনার কাছে ফেরত আসি। দেখুন, সাধারণ নির্বাচনের আগে স্থানীয় সরকারের বিভিন্ন টিয়ারের নির্বাচনের যে চিন্তাটা, এটা 111 মডেলে আমরা দেখেছি আপনার কাইন্ড অফ পাইলটিং। কিন্তু যারা রাজনীতিতে সক্রিয় তারা কিন্তু বিষয়টাকে অন্যভাবে দেখবেন। তারা প্রথমত যৌক্তিক সময় দেওয়ার পক্ষপাতী ছিলেন, সেখান থেকে সরে এসছেন যে সংস্কার এই জিগির তুলে সময় ক্ষেপণ হচ্ছে এবং ক্ষমতা আঁকড়ে থাকার একটা জাস্টিফিকেশন হয়তো বের করা হচ্ছে। এখন ওই জিনিস যেহেতু আর চালানো যাচ্ছে না, এই জিগির নতুন আরেকটা যুক্তি হাজির করে আবারও দীর্ঘায়িত করবার এই অন্তর্বর্তী সরকারের টেনিওর, সেরকম একটা বিষয় হয়তো তারা বিষয়ে সমালোচনা করবেন, এবং এটা করলে তাদের দোষ দেওয়া যাবে না। আর এখানে আপনার স্থানীয় সরকারের টিয়ারগুলোতে আপনি যদি নির্বাচন আয়োজন করে ফেলেন, তখন ব্যাপারটি দাঁড়াবে যে আগে যারা দায়িত্বে ছিলেন, যারা এখন দায়িত্বে নেই, তারা অনেকেই অন দ্য রান বা কেউ কেউ শীতনিদ্রায় আছেন। আর এই জায়গাটায় নতুন যে রাজনৈতিক দলটি গঠিত হতে চলেছে, তাদের 28 তারিখে আত্মপ্রকাশ করবার কথা। তারা তো ডেফিনেটলি, যেহেতু সরকারে তাদের দুজন উপদেষ্টা ইতিমধ্যে রয়ে গেছেন, তারা কিন্তু পদত্যাগ করেছেন বা করার ঘোষণা এই মুহূর্তে দিচ্ছেন না, ফলে তারা একটা ভ্যান্টেজ পজিশনে থাকবেন। আর এর ফলে ব্যাপারটি দাঁড়াবে এইরকম, আবারও প্রশ্ন তোলার সুযোগ তৈরি হয়ে যাবে যে এই অন্তর্বর্তী সরকার কতটা নিরপেক্ষ থাকছে। শুধুমাত্র নাহিদ মহোদয় চলে গেলেন তাতেই কিন্তু ওই বিতর্কের অবসান ঘটবে না, কেন আরো দুজন থাকছেন মিস্টার নুর ইসলাম মনি। জি, সো এই প্রসঙ্গ আপনি ওনার বক্তব্য শুনছিলেন, এবং সেই সঙ্গে এই কথাই বলি যেটা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বক্তব্য, একজন উপদেষ্টার পদত্যাগ, নতুন দল তৈরি হওয়া, এবং যেখানে আর্মি চিফ কালকেও পুনরুচ্চারণ করেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন। আমরা সরকারের দিক থেকে সর্বশেষ এটা শুনছিলাম, হয় ডিসেম্বর, কোন মাত্রায় সংস্কার হবে তার উপরে নির্ভর করে ডিসেম্বর না জুন। তো সরকারের একটা ভাষ্য আমরা রিসেন্টলি পেলাম যেটা মার্চে, ডিসেম্বর আর মার্চ। এই প্রসঙ্গটা তো অনেক বড় প্রসঙ্গ। একটু ওনার একটা বিষয়ে কথা বলবো। ডক্টর ইউনূস বলে অ্যাড্রেস করে আমি নিজেও করি, এটা তাকে আন্ডারমাইন করা না, আমি রেসপেক্ট করেই বলি, এটা অ্যাকচুয়ালি সত্যি কথা। যদি আর্মি চিফ এটা বলে থাকেন বা বলছেন, তো অ্যাকচুয়ালি উনি বলেছেন আমার সার্বিক সহযোগিতা থাকবে, সরকারের ছিল, আছে এবং থাকবে, কাজে এদিক দিয়ে কোনো অসুবিধা নেই। এটাকে নিয়ে আমরা হতাশ হই নি। আমরা হতাশ হই যেখানে এখানে বলছেন যে ইউনিয়ন পরিষদ নির্বাচন একটা গভর্নমেন্ট নির্ধারণ করবে। ইউনিয়ন বলছেন না, এখন ইউনিয়ন থেকে উপজেলা থেকে সরে ওনারা সিটি কর্পোরেশন এবং পৌরসভা এসেছেন। আচ্ছা, তো এই সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদ, এগুলো হলো উনি যেটা বলেছেন একদম যথার্থই বলেছেন, এটা সময় ক্ষেপণ মাত্র, সময় ক্ষেপণের কৌশল।
দেখবেন আরও কিছুদিন পরে হয়তো নতুন কৌশল বের হতে পারে সময় ক্ষেপণ করার জন্য। এটা হলো এই যে ছাত্র একটা রাজনৈতিক দল করবেন, সেই রাজনীতি করার তো অধিকার সকল মানুষেরই আছে। ছাত্ররা করবেন মানে কি? ছাত্ররা তাই মূলত উদ্যোগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারাই তো উদ্যোগ নিয়েছে মূলত। তো একটা রাজনৈতিক দল করবেন, এটা আগে প্রথম থেকে শুনে এসেছি, এখন বাস্তবে সেটা হয়তো হতে যাচ্ছে। এখন তাদের একটা ব্রিদিং টাইম দরকার, অর্থাৎ এটা আজকে দল গঠন করে আগামীকালকে সকালে নির্বাচন করতে পারবে না, সুতরাং তাদের একটা সময় তৈরি করে দেওয়ার জন্যই হয়তো এই প্রোগ্রামটা হতে পারে। আমি মনে করি না যে সাধারণ নির্বাচন, যে নির্বাচন নিয়ে আমরা আন্দোলন করেছি, যে নির্বাচন দিয়ে সরকার পরিবর্তন হবে, যে নির্বাচন দিয়ে দেশের পলিসির পরিবর্তন হবে, সেই ধরুন একটা উদাহরণ দেব, আমরা একটা পলিসি, ধরেন কোনো একটা গভর্নমেন্ট নির্বাচিত হলো, কোনো একটা গভর্নমেন্ট XYZ যার গভর্নমেন্ট হোক, সে মনে করলে আমরা পৌরসভার আদলে এইটা রাখবো না, আমরা চেঞ্জ করবো, তখন কী হবে? কাজেই নীতি নির্ধারণের, দেশ চালাবার, বৈদেশিক নীতি নিয়ন্ত্রণের যারা কর্মক্ষমতা রাখবে, দেশ চালাবার যে দায়িত্ব পালন করবে, তারা হলো এই যে হলো একটা জাতীয় নির্বাচন। আপনি এই জাতীয় নির্বাচন করতে করতেই তো গণ্ডগোলটা। জাতীয় নির্বাচন এই হয় নাই তিনটা, সেই কারণে হাসিনার বিরুদ্ধে আন্দোলন। হাসিনা ফ্যাসিস্ট হয়েছে জাতীয় নির্বাচন দেয়নি বলে। ইউনিয়ন পরিষদের নির্বাচন তো হাসিনা করেছে, পৌরসভা নির্বাচন করেছে, সিটি কর্পোরেশন নির্বাচন করেছে, তাদেরকে কেউ তার ফ্যাসিস্ট বলে নেই। ফ্যাসিস্ট বলেছে জাতীয় নির্বাচন না করার কারণে। কাজেই এই ফ্যাসিস্ট অবস্থা থেকে উত্তরের রাস্তা যেটা আমরা করেছি, যে একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের কাছে নেতৃত্বে একটা নির্বাচন হবে, সেটি আগে হতে হবে। এবং তার বাইরে কোনো ধরনের কোনো নির্বাচন আপাতত, বিশেষ করে বিএনপি মানে না, ব্যক্তিগতভাবে আমিও মানি না, আর দেশের জনগণও মানে না, জনগণ বিশ্বাস করতে চাইবে না। এটা একটা অবিশ্বাস্য কার্যক্রম হাতে নিয়েছে যদি কেউ নেয়। এগুলো এক। দুই নম্বর হলো যেখানে মূলত অ্যাড্রেস, আজকে আমি একটু টেলিভিশনে দেখছিলাম, সাধারণত দেখা হয় না, নাহিদ সাহেব যিনি পদত্যাগ করেছেন আজকে, তিনি বলেন যে আমি অল্প কিছুদিন সময় পেয়েছি, সো ওই নির্বাচনের সময় যেসব কুশীলবরা ছিলেন, যেসব ডিসিশন ছিলেন, আমি তাদের ওএসডি করেছি। আচ্ছা, এটা তো কোনো অ্যাডভোকেজম না যে আপনি পাইলেন আর কাজটা করলেন। এটা তো একটা কিউমুলেটিভ একটা এক্সারসাইজ থাকতে হবে। একটা গভর্নমেন্টের একটা কী বলে এটাকে, একটা সার্বিক মিলিয়ে একটা কার্যক্রম থাকতে হবে। আপনার আমলারা, এইচটি ইমামের আমলা, তারপর ওই যে আলী ইমামের আমলা এবং এই সংক্রান্ত বিষয়ে যে আমলারা, সেই আমলারা বহাল তবিয়াতে প্রফেসর ইউনূস সাহেবের পাশেই ছিলেন। দুই একজন এখন ইদানিং নড়তেছে, গত 15 দিনের ডেভেলপমেন্ট এটা। 15 দিন আগ পর্যন্ত যারা যে সেক্রেটারি যেখানে যে অবস্থায় ছিলেন, এই টেবিল থেকে বসিয়ে ওই টেবিলে বসানো হয়েছে। বাট শেখ হাসিনার এপিএস আছে, এইচটি ইমামের লোক আছে, পিএস আছে, আলী ইমামের লোকজন আছে, কায়সারের লোক আছে, তারপর অন্যান্য যারা চিফ সেক্রেটারি ছিলেন, নাসির ওই যে আপনার যে কবিতা লিখে, ওর লোক আছে, ওর ভাগ্নিরা আছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের লোক, সকল লোকজন সব বহাল তবিতে বসেছে। প্রফেসর ইউনূস অত্যন্ত আন্তরিকতার সাথে একটা কাজ করতে যাচ্ছেন, এই কাজটা করবেন, কোনো একটা কাজ, সেই কাজটা খুব আন্তরিকতার সাথে করার পরে কাগজে লিখিপত্র দিবেন কার কাছে? যার কাছে দিবেন, কিন্তু উনি কাজ করেন নাই। এটা একদম প্রথম থেকে, ভেরি ডে ওয়ান থেকে আমি এটা বলার চেষ্টা করেছি। আমি ধরেন অগাস্ট মাসের শেষের দিকে একটা টক শো করেছিলাম এসটিভিতে প্রথম, আমি নাম তালিকা ধরে 81 জন উল্লেখ করে বলছি, এই 81 জন লোকের মধ্যে একজনও নাই যারা প্রফেসর ইউনূসকে সাহায্য করবে। কাজে আপনি প্রফেসর ইউনূস এদের নিয়ে সামনে, সে 81 জনের মধ্যে আমি ধারণা করি এখনও 60-70 জন তো আছেই, আমি ধারণা করি, আমি আপনার শিওর অ্যাবাউট ইট। সো সেই সব লোকেরা, হু ইজ দ্য গভর্নমেন্ট? আমি একটা শুনেছিলাম গল্প, আমি জানি না এটা সত্যি কথা, শেখ মুজিবুর রহমান সাহেব খুঁজেছিলেন গভর্নমেন্টকে, উনি খুঁজে পেয়েছেন সে আপার ডিভিশন ক্লার্ক অথবা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ইজ দ্য গভর্নমেন্ট। They are writing the notes and their notes is coming to the Prime Minister and the notes are going to the UD clerk অথবা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, তারপর সেই নোটটা একটা প্রজ্ঞাপনা কাপড়ে অথবা ধরেন চিঠি আকারে যেভাবে হোক সেটা ইজ দ্য গভর্নমেন্ট। দি আমলা ইজ দ্য গভর্নমেন্ট অ্যাকচুয়ালি। সেই আমলারা যেখানে বসেছিল সে সেখানেই বসে আছে। তাহলে আপনি একটা গভর্নমেন্টের কীভাবে আশা করেন যে এই গভর্নমেন্টটা ভালো চলবে? প্রফেসর ইউনূস যত চেষ্টাই করুন না কেন, সুপারসনিক গতিতে চললেও তারা কিন্তু রিটার্ডেড গতিতে, অর্থাৎ পিছনের গতিতে চলবে, পিছনে নেয়ার গতিতে করেছেন, সুতরাং আগাতে পারেন নাই। সেটা একটা কারণ, এটা একটা কারণ। সেখানে তারা অ্যাড্রেস এখনও প্রপারলি করছেন আমি মনে করি না। কিছু লোকের প্রমোশন দিয়েছেন, প্রমোশন দিয়ে তো সেই লোকগুলো পদায়ন করা হয় নাই, প্রমোশন পেয়েছে যে কাজে বসে আছে। এই গভর্নমেন্ট চালাবার জন্য যে টুলস দরকার, সেই টুলসটা রিয়েলি উনি চেষ্টা, আন্তরিকতার ঘাটতি আছে আমি মনে করি না, কিন্তু এই বিষয়টা বোঝার ঘাটতি আছে বলে আমি মনে করি, অথবা ডেলিবেটলি কেউ হয়তো এই কাজটা করেছেন যে এই কাজটা যেন এই গভর্নমেন্ট যাতে না চলে, গভর্নমেন্ট না চললে যে পরিস্থিতি হবে
যাতে বাংলাদেশে একটা ক্যাশ কনফিউশন সিস্টেমে তাতে ঘোলা পানিতে মাছ শিকার করার অনেকের সুযোগ হবে, সেরকম একটা পরিস্থিতি তৈরি করতে পারে বা করার চেষ্টা করতেছে। আমি আবার একবার বলতে চাই যে সেনাপ্রধান যে কাজটি করেছেন আমি বলবো সেটা একটা নীতি নির্ধারণী কাজ না, সেটা একটা রিয়েলি আন্তরিকতা দিয়ে তিনি কথা বলেছেন, সেই কথাটা বাস্তবায়ন হোক। একটা নির্বাচন আমাদের খুবই জরুরি দরকার, এবং নির্বাচন হয়ে একটা নির্বাচিত সরকার হাতে গভর্নমেন্ট মানে ক্ষমতা যাওয়া দরকার, যাতে মানুষের সমস্যাকে সমাধান করতে পারে। একটা জিনিস আপনি খেয়াল করেছেন কিনা জানি না, পৃথিবীর কোনো জায়গার থেকে যেখানে কাজ করে না কেন, কেউ একটা স্টেবল গভর্নমেন্ট ছাড়া কেউ কাজ করতে চায় না, কেউ টাকা দিতে চাবে না আপনাকে, দিলেও হয়তো টেম্পোরারি কিছু টাকা দিলেও আপনাকে রেস্কিউ করার জন্য, কিন্তু স্টেবল গভর্নমেন্ট ছাড়া কেউ কোনো কাজ করবে না। সো আপনি একটা গভর্নমেন্ট যদি লং টাইম টানেন আর যদি স্টেবিলিটি না থাকে, তাহলে দি কান্ট্রি উইল জাস্ট ফল ডাউন। প্রফেসর নাজমুল হাসান কলি বললেন, এমনি সিচুয়েশনটা কিছুটা ভলাটাইলি অনেকে মনে করেন, এবং সব মিলিয়ে বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্যের ইস্যু তো আছেই, সামনে রমজান মাস, এবং গত রোববারে সারা দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এবং আমরা দেখলাম যে স্বরাষ্ট্র উপদেষ্টা মধ্যরাত 3টার সময় সংবাদ সম্মেলন করছেন। সোশ্যাল মিডিয়াতে সেটা নিয়ে প্রচুর কথা, কেউ কেউ মনে করছেন উনি বোধহয় পদত্যাগ করবেন। সো আপনি কি মনে করেন যে পরিস্থিতি কি একেবারে নিয়ন্ত্রণের বাইরে, এবং অনেকে মনে করছেন যে পরিস্থিতি মার্চ এপ্রিল নাগাদ আরও ডিটোরিয়েট করতে পারে, এবং পরিস্থিতিটা এমন জায়গায় গেছে যে সেনাপ্রধান এখন বলছেন যে স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়তে পারে এভাবে চলতে থাকলে? দেখুন, এই আশঙ্কাটা স্বয়ং সরকার প্রধান প্রফেসর ডক্টর ইউনূস নিজেই বলেছেন একটা সতর্কীকরণের মতো করে, যে আমরা, এবং সেনাপ্রধান কালকে বলেছেন যে আমি আপনাদের সতর্ক করছি, ওটা হুইচ ইজ ভেরি সিগনিফিক্যান্ট, যে সতর্ক করছি, পরে আমাকে বলতে পারবেন না যে আমি আপনাদের সতর্ক করিনি। যদি আমরা ব্যর্থ মানে হই উনি কিছু তাহলে একটা রাষ্ট্র বিপন্ন সেন্স হবে। করতে পারছেন, এই কথাটি তিনি বলেছিলেন, তারই ধারাবাহিকতায় আজকে আপনার ডাউন দ্য লাইন আমাদের মাননীয় সেনাপ্রধান সামরিক কায়দায় সতর্কবাণী উচ্চারণ করেছেন। খেয়াল করে দেখেন, কিন্তু তার যে জেস্চার, তার যে ডিম্যানিও, সেটা কিন্তু মানে মিলিটারি একটা মেসেজ, সেভাবে কিন্তু দেখতে হবে। বাতকাবাত জাস্ট একটা কথা বললেন, বিষয়টা সেরকমভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। আর তার পাশেই দণ্ডায়মান ছিলেন কর্নেল হক, যিনি রাওয়ার বিপুল ভোটে নির্বাচিত সভাপতি, মাত্র আল্লাহর ঘর জিয়ারত বা ভিজিট করে ফিরেছেন ওমরা করে, এবং আপনার তার যে জজবা, সেটাও কিন্তু খেয়াল করে দেখেন খুব ভাবলেশীনভাবে তিনি পাশে দাঁড়িয়ে আছেন। তো এই সময়টায় আমরা যেটা দেখছি সেটা হচ্ছে দীর্ঘদিন ধরেই আপনার সশস্ত্র বাহিনীর সদস্যগণ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে মাঠে আছে, হয়তো অরাজকতা আরও বাড়ত, কিন্তু ইফেক্টিভ রোল যেটা, সেটা পালন করবার কথা আমাদের পুলিশ বাহিনীর মোরাল বলে যেটা আছে, মনোবল, আসলে সেটা ভেঙে গেছে, এবং এটা রেস্টোর করতে কয়েক যুগ লাগবে। আপনার গায়ের জোরে তো সেটা হবে না, এক। দুই, তৃতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে আমি দেখলাম যে ভিকারুন্নেসা নুন স্কুলের এই ছাত্রীরা, তারা স্কুল গেটের বাইরে এসে বিক্ষোভ করছেন। ধর্ষণের যে কালচারটা ইনস্টিটিউশনালাইজড হওয়ার জোগাড় হয়েছে, তার প্রতিবাদে কোনো নারী এই অভিব্যক্তি ব্যক্ত করেছেন যে আমার বোধহয় নারী হিসেবে জন্ম, সেই দাউদ হায়দারের মতো জন্মই আমার আজন্ম পাপ হয়েছে। আবার আনপ্রেসিডেন্টেডভাবে প্রথমবারের মতো ইন্টার ডিস্ট্রিক্ট এই যে বাস যেটি চলছে, তার মধ্যে একই সঙ্গে ডাকাতির কাজও চলছে, আবার ধর্ষণের কাজও চলছে। আবার এমন একটা পরিস্থিতির জন্ম দিয়েছে, তা আপনার 2 থানার 2 ওসি বাকপাসিংয়ে লিপ্ত হয়েছেন, মানে কার এখতিয়ারে পড়ে, মানে সেই জন্যে মামলা নিতে 3 দিন দেরি হয়েছে। ফাঁকে আপনার সাসপেক্ট যে ড্রাইভার, কন্ডাক্টর, তারা আবার জামিনও নিয়ে ফেলেছেন। তো এই যে অবস্থাটা, এটা আসলে কেস স্টাডি হিসেবে যদি আমরা অ্যানালাইজ করি, ভয়ঙ্কর রকমের মিসগভার্নেন্সের একটা উদাহরণ। এখন আমাদের প্রত্যাশা ছিল তো আকাশচুম্বী, শেখ হাসিনার শাসনের অবসান এবং প্রফেসর ইউনূসের শাসনের শুরু। এটি তো আমাদের এমন জায়গায় নিয়ে গেছে যে সকল প্রত্যাশাই ড্যাশড,
নোজ ডাইভ যেটাকে বলে, এটা তো যেই পরিমাণ হতাশার জন্ম দিচ্ছে, এবং সেটার থেকে যদি আবার নৈরাজ্যের প্রাতিষ্ঠানিকীকরণ ঘটে, তাহলে এই দুঃখ আমরা রাখবো কোথায়? মিস্টার নুরুল ইসলাম। যথার্থ উনি বলেছেন। সেটা হলো যে আইন শৃঙ্খলার ব্যাপারে আমি কয়েকদিন আগে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা না, মানে গভর্নমেন্টের সাথে জড়িত আছেন, অ্যাডভাইজারি রোলে আছেন, এবং একজনের সাথে কথা বলেছি যে ধরুন অনেক পুলিশ পালিয়ে গেছে, অনেক পুলিশ জয়েন করে নেয় এবং অনেক পুলিশ নিষ্ক্রিয়। এরকম ক্ষেত্রে আপনারা যেমন পুলিশের মূল রোলটা প্লে করেন যে ভদ্রলোক, তিনি হলেন ইনকোয়ারি অফিসার। আপনার বিরুদ্ধে একটা ইনকোয়ারি রিপোর্ট দিল, তা আপনি সেই রিপোর্টটা নিয়ে কোর্টে যাবেন এবং সেই রিপোর্টের ভিত্তিতে ফয়সালা হবে কোর্টে। তা আপনারা কেন 50,000 ইনকোয়ারি অফিসারকে অ্যাপয়েন্ট করলেন না? ইট ওয়াজ মাই কোশ্চেন টু হিম। তো উনি বললেন যে হ্যাঁ করি নাই কেন, সেটা একটা বিরাট কোশ্চেন টু হিম অলসো, যে এটা কেন করি নাই। মেবি যে তারা এই ধারণাটা তাদের মধ্যে ছিলও না হয়তোবা। আমার কথা বলার পর থেকে হয়তো তিনি ধারণা করেছেন যে এরকম একটা। আমি বললাম যে ধরেন একটা ইনকোয়ারি অফিসারকে আপনি 3 মাসের ট্রেনিং দিতেন, বা ইভেন থানায় রেখে পুরনো লোক দিয়ে ট্রেনিং দেওয়া হতেন, দিয়ে অন্তত অ্যাটলিস্ট কাজ শুরু করতে পারতেন। বাস্তবতাটা হলো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সত্যি সত্যিই ডিটোরিয়েট করেছে, এবং আর্মি মাঠে না থাকলে পরিস্থিতি আরও খারাপ হতো। এখন পরিস্থিতি খারাপ হতে হতে কোথায় যেতে পারে? একটা কথা হলো আমাদের হতাশা, হিমালয় পর্বত মতন আমাদের একটা আশা ছিল, সেটা তো আশাটা কমে যাচ্ছে মানুষের। এরপর যদি নৈরাজ্য সৃষ্টি হয়, তো নৈরাজ্য সৃষ্টি হলে আমাদের এই ছোট্ট একটা দেশে আমাদের একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে, আমরা বন্ধু ভারত বলি আর শত্রু ভারত বলি, যাই বলি না কেন, আমাদের বন্ধু ভারতই বলি। আমরা বাংলাদেশের মাঝখানে ছোট্ট একটা দেশ, এই পাশে আমাদের দ্বিগুণ একটা দেশ তার এই পাশে অবস্থান করে, আর বড় দেশটা তো এই পাশে অবস্থান করে। তাদের কমিউনিকেশনের জায়গা হলো মাত্র 16 কিলোমিটার, যেটাকে আমরা শিলিগুড়ি করিডোর বলি। কাজে এরকম একটা জায়গায় আমাদের ধরেন সকল বর্ডারে, পোর্টগুলোর বর্ডারে সেগুলো রাডার বসিয়েছে, আমাদের পোর্টগুলো নাই। আমাদের সভরেন্টি বলতে যা যেখান থেকে যা দরকার তার সবটুকুই যা নেওয়ার সম্ভব নিয়েছে। শেখ হাসিনা পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন যে আমি ভারতকে যা দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। এই কথা যিনি বলেন একটা দেশের ব্যাপারে, এখন তো দেখেন একটা পত্রপত্রিকা যদি খোলেন আপনি দেখবেন, আমি আপনাকে দৃষ্টি আকর্ষণ করছি এরকম যে পত্রপত্রিকা খুললে এক এক দিনের যে পরিমাণ লুটপাট, এবং সেটা বিদেশে পাচার করা টাকা। দেবপ্রিয় বাবু অথবা এই যে ওনার আমাদের চিফ অ্যাডভাইজার যিনি এই যে প্রেস সচিব আছেন, তিনি তো বলেছেন প্রতি বছর $16 বিলিয়ন যদি নেয়, তাহলে 17 বছরে ইন্টু 16, তাতে $242 বিলিয়ন তারা পাচার করেছে। এটার পাচারের অ্যামাউন্ট। তো যদি 242 বিলিয়ন, আমাদের দেশের রিজার্ভই হলো $20 বিলিয়ন, সেখানে আপনি এই পরিমাণ টাকা পাচার করলে একটা দেশ আছে নাকি? আর যেখানে হাত দেবেন সেখানেই দেখবেন একটা বিরাট রকমের চুরি, এবং একটা চুরিতে এত দক্ষ এবং এত পাকাপোক্তভাবে চুরি করেছে, একটা দেশের মানুষ মূল্য কি বাঁচত এ নিয়ে কোনো মাথা ব্যথা কোথাও কোনো সময় এই সরকারের ছিল এটা এই আজকালকার রিপোর্ট যে কোনো পত্রিকা পড়লে আপনার বিশ্বাস করতে চাইবে না মনে। পৃথিবীতে এত বড় লুণ্ঠনকারী আমার জানা মতে, আমার এই ক্ষুদ্র বয়সে আমি জানি না কেউ, আগে হয়তো হালাগু খান বা চিঙ্গিস খানটা ছিল কিনা আমি জানি না, তো এত বড় লুণ্ঠনকারী ছিল না। আর সেই লুণ্ঠন করেছে কোথায়? মানুষের তো লুণ্ঠন করে তুমি দেশে নিয়ে আসো, ঠিক আছে, তা না, নিজের সম্পদ লুণ্ঠন করে আর এক দেশে নিয়ে গেছে। ফলে হয়েছে কি, এই দেশের যে পরিস্থিতি যতটুকু সামাল দিতে পেরেছে ধরেন অর্থ মন্ত্রণালয় সব মিলিয়ে, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি প্লাস বাজার পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে না থাকে, মানুষের আশা হতে বেশি সময় লাগবে না। এবং আমাদের সেনাপ্রধান হিসেবে সাধারণত এরকম বক্তৃতা দেন না, সেনাপ্রধানরা বক্তৃতা দেন না। সেনাপ্রধানরা যা কথা বলেন কাগজে কলমে কথা বলেন, গভর্নমেন্টের সাথে কথা বলেন প্রকাশ্যে না। কিন্তু উনি যে প্রকাশ্যে কথা বলেছেন, আমি বলবো এটা বদন্যতা। ইট ইজ এ কাইন্ড অফ মেসেজ টু অল দ্য পিপল অফ বাংলাদেশ। অ্যাট দ্য সেম টাইম দি ইন্টারিম গভর্নমেন্ট, এই মেসেজটা যে দিস ইজ দ্য টাইম, ইটস এ কল। এই কলটাই আপনারা রেসপন্স করেন, নতুবা ইট ক্যান বিয়ন্ড দ্য কন্ট্রোল, ইট ক্যান গো ইভেন। এইরকম একটা পরিস্থিতি হতে পারে, যাতে না হয় তার জন্য উনি যে একটা এই প্যাট্রিয়টিক যে জিলটা উনি শো করেছেন, আমি মনে করি তার জন্য উনি সাধুবোধ অবশ্যই পেতে পারেন। আমাদের তরফ থেকে, আমি ব্যক্তিগতভাবে দিই, জাতির তরফ থেকেও উনি পেতে পারেন। অ্যাট দ্য সেম টাইম উনি বলছেন যে আমার সহযোগিতার সকল কার্যক্রম থাকবে, ভবিষ্যতে একটা ইনক্লুসিভ নির্বাচন হোক, সেই নির্বাচনটা ফ্রি ফেয়ার পার্টিসিপেট হোক, সেটা উনি চান। এবং দুর্নীতিগ্রস্ত ব্যক্তি যারা দোষী ব্যক্তি যারা, তাদের বিচার হোক, সেটাও তিনি চাইছেন। বিডিআর কারণের সম্পর্কেও কথা বলেছেন, এবং বিডিআর কারণের সম্পর্কে একটা ভুল বোঝাবুঝি না হয় কোনোভাবে, উনি বলেছেন কমিশন আছে, কমিশন উইল টেক দ্য ডিসিশন। কমিশন যেটা বলে সেটা আপনারা দেখবেন, ইট উইল আনার আলটিমেটলি ইট উইল গো টু দ্য জাজমেন্ট, কি বলে জুডিশিয়ারি, এবং জুডিশিয়ারি উইল টেক দ্য ফাইনাল ডিসিশন। তো
তো আমি মনে করি হি হ্যাজ গিভেন এ লট অফ ইনফরমেশন অ্যাট দ্য সেম টাইম লট অফ মেসেজেস টু দ্য পিপল অ্যান্ড টু দ্য কান্ট্রি। এটার ভিত্তিতে আমরা যদি আগাই তাহলে আমি অনুরোধ করতে চাই এই আপনার মাধ্যমেই এই ইন্টিম গভর্নমেন্টের কাছে, আপনার সামনে রমজান মাস আছে এবং ইলেকট্রিসিটি ক্রাইসিস হওয়ার সম্ভাবনা খুবই বেশি। কারণ আমি জানি না, অবশ্য আমি না জেনেও কথা বলতে পারি, কিন্তু বাস্তবতা হলো গরম যখন পড়বে, এখনই লোডশেডিং হচ্ছে 1 ঘন্টা 2 ঘন্টা করে, তখন আপনারা কীভাবে সামাল দেবেন? সেই সামালটা যদি না দিতে পারেন, আপনার এই মার্চ মাসের শেষের দিকে গিয়ে দেখবেন যে আপনার এই দেশের মানুষই বলা শুরু করবে বোধহয় হাসিনের চেয়ে ভালো ছিল, বলা শুরু করতে পারে। কাজেই আপনারা সেই পরিস্থিতি না হয় সেরকম আপনারা করেন, জিনিসপত্রের দাম কমে আসে সেরকম একটা জায়গায়। এখন ধরেন এই যে এখন ফাল্গুন মাস যাচ্ছে বা চৈত্র মাসে পড়বে, এরকম সময় সবজির দাম কম থাকে সব কিছু, আপনারা এইটার বেনিফিট নিয়েছেন। কিন্তু রমজান মাস শুরু হলে তারপর আস্তে আস্তে যখন সবজি থাকবে না, তখন যে পরিস্থিতি হবে সেইটা নিয়ে কেন না। তেল বাজারে পাওয়া যায় না, তেলের ব্যবসা করে 3-4 জন মানুষে, আপনারা কেন তেল আলাদা ডাকেন না? আপনারা ধরেন না কেন? তেল বাজারে নাই, হঠাৎ করে তেল উদয় হয়ে গেল কোথায়? ঢাকার আমরা তো তেল এক্সপোর্ট করি না কোথাও, আমাদের জাহাজ ভরে তেল কেউ নিয়ে যায় না। এই তেল বাংলাদেশই আছে কোনো একটা জায়গায়, তারপরে তেল মাঠে আসে না কেন? আপনারা তো ধরেন। আমি এই জন্য বলি যে অ্যাডভাইজারে যারা আছে তাদের স্কিল নিয়ে, তাদের যোগ্যতা নিয়ে আমার প্রশ্ন আছে। আমি মনে করি সেই যোগ্যতার প্রশ্ন করার চেয়েও বড় কথা হলো যে প্রফেসর ইউনূস সাহেবের মতো একজন মানুষ এখানে থাকার পরেও মানুষ হতাশ হবে, সেটা কিন্তু আমরাই মেনে নেব, কোনো মানুষ মানতে পারে না। কাজে আমি প্রফেসর ইউনূস সাহেবের কাছে অনুরোধ করতে চাই যে আপনি আপনার যারা টিম আছে সেই টিমের সাথে আপনি বসে আপনার প্রায়োরিটাইজ করেন আপনাদের প্রবলেম কী কী। সেই প্রায়োরিটিজের মধ্যে 1 নম্বরে রাখেন আপনার গণতন্ত্র রেস্টোরেশন এবং তার জন্য একটা ডেমোক্রেটিক কার্যক্রম করা এবং নির্বাচন করা। 2 নম্বরে রাখেন আপনার জিনিসপত্রের দাম। 3 নম্বরে রাখেন আপনার আইন শৃঙ্খলা। 4 নম্বরে গভর্নমেন্টের থাউজেন্ডস অফ প্রবলেম আছে, এগ্রিমেন্টস আছে, কার্যক্রম আছে, আপনি সেগুলো আনেন। আমি জাস্ট একটা প্রসঙ্গটা আপনি খানিকটা উল্লেখ করেছিলেন, এই যে ধরেন ডিসি এসপি বা প্রশাসনের একটা ব্যাপক বিদায় করে দেওয়ার যে সিদ্ধান্ত বা এটা কতদূর গিয়ে শেষ পর্যন্ত জানাবে, এটাও এক ধরনের প্রশাসনে অস্থিরতা তৈরি করে কি না, এবং আসলে আপনি সব বিদায় করে আপনি কি দিয়ে চালাবেন সেটাও একটা প্রশ্ন। এই জায়গাটা কীভাবে এই জায়গাটা বিদায় করে অস্থিরতা তৈরি হয় না, হবে না। কেন হবে না? এইটা আবার বিদায় করা উচিত ছিল ধরেন অগস্ট মাসে, এইটা সেপ্টেম্বর মাসে বিদায় করলে ঠিক ছিল। এইটা দেরি হওয়ার কারণে একটু রুটেড হয়েছে, তারা অস্থিরতা তৈরি করার জন্য তারা একটা ব্রিদিং টাইম পেয়েছে। একটা বিপ্লব বলেন বা যেভাবে বলেন বা গণ অভ্যুত্থান বলেন, একটা গণ অভ্যুত্থানের বেনিফিশিয়ারি যারা, দে শুড নট বি উইথ দেয়ার নেক্সট গভর্নমেন্ট। যারা অভ্যুত্থান করবে তারা তো উচিতই না, এমনি নর্মালি দে শুড বি অ্যাওয়ে ফ্রম দি গভর্নমেন্ট। আমরা সেটা করতে পারি না। আমি তো বললাম না, মানে অনেক বড় ফেইলিওর কিন্তু এইসব জায়গায় অ্যাড্রেস করতে না পারার কারণে প্রফেসর ইউনূসের কথা আমরা বলি না যে আমরা উনি ব্যর্থ হতে পারেন বা ওনার সরকার ব্যর্থ হতে পারে বা মানুষ আশাহত হচ্ছে। এটি আশাহতটার মূল কারণ তো এই ব্যক্তিরই, ওই কয়েকটা ব্যক্তি মাত্র। এই 10 লক্ষ মানুষ, 10 লক্ষ মানুষের মধ্যে যে হাতে গুণে বের করেন তা আপনি ধরেন 500 মানুষ বের করতে পারেন বা 1000 মানুষ। 1000 মানুষের কাছে কিন্তু গভর্নমেন্ট জিম্মি, 1000 মানুষের হাতের কারণেই কিন্তু এই দেশটা ব্যর্থ হচ্ছে। কাজে 1000 মানুষকে চিহ্নিত করা, বের করে দেওয়া, শাস্তি দেওয়া তা না, এটা কিন্তু গভর্নমেন্টের কাজ আমি মনে করি। প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ, ক্লোজিং রিমার্কস। আমি যেটি বলবো যে একদম 4-5 মিনিট, 3-4 মিনিট খাদের কিনারায় এসে দাঁড়ানোর মতো একটা অবস্থা তৈরি হয়েছে। এখন আমাদের মাননীয় সরকার প্রধান প্রফেসর ডক্টর ইউনূস কিন্তু ফোরটেল করেছিলেন। তিনি বলেছিলেন যে রাষ্ট্র বিপন্ন হওয়ার সম্ভাবনা আছে যদি ব্যর্থ হই। তো ব্যর্থ হওয়ার যত সাইন সিমটম মোটামুটি আপনি বলতে পারেন যে ম্যানিফেস্টেড, এটা আর আড়ালে আবডালে নেই এবং এটা নিয়ে আলোচনা হচ্ছে। এখন জনগণের মুখ যদি একবার খুলে যায়, ফুটে যায়, তখন কিন্তু তারা আর শিষ্টতার সঙ্গে বিষয়টা হাজির করবেন না। অশিষ্ট যত রকমের প্রয়োগ আছে তাই কিন্তু আমাদেরকে দেখতে হবে। তো এখনও সময় আছে। লাস্ট কল যেটা আমি বলছি, আমাদের মনি ভাইয়ের ভাষায় কল। তো এই জায়গায় যেহেতু এসে আমরা পৌঁছে গেছি, সম্বিত ফেরা দরকার সকল স্টেক হোল্ডারের। এই কারণেই যে রাষ্ট্র কিন্তু আপনার ইউনিটারি একটা ফর্মে বিদ্যমান এখন পর্যন্ত। এখন আমাদের দ্বিতীয় কোনো জায়গা নেই দাঁড়াবার। যে কোনো মূল্যে তা রক্ষা করতে হবে, ডিফেন্ড করতে হবে, আপহোল্ড করতে হবে। ধন্যবাদ। এই দেশটাকে নিয়ে এক্সপেরিমেন্ট করার সুযোগ আর নেই।
এক লাইন বলতে চাই, সেই কারণে আমি বলি যে আমরা যে আন্দোলন করেছি 17 বছর ধরে গণতন্ত্রের জন্য, গণতন্ত্র ফেরত দেওয়া হোক, নির্বাচনের ব্যবস্থা করা হোক, নির্বাচন কমিশনকে স্ট্রেনথেন করা হোক, ওইটুকু সংস্কার করা হোক যে সংস্কারের মধ্যে সাথে নির্বাচন জড়িত, কেবল ততটুকু করে নির্বাচনের ব্যবস্থা করা হোক। আর এই দেশের গণমানুষের ইমিডিয়েটলি যে প্রবলেম সেটা হলো দ্রব্যমূল্যের দাম কমাবার ব্যাপারে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হোক। সামনে রমজান আসে, সেক্ষেত্রেও সরকার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে, নতুবা দ্যাট উইল বি বিগ chaos কনফিউশন ইন দ্য হোল কান্ট্রি। ইলেকট্রিসিটির ব্যাপারে গভর্নমেন্টের একটা স্ট্রং প্রপোজিশন থাকতে হবে। আমি জানি না হোয়াট দে উইল ডু, অ্যাকচুয়ালি তারা সেই জিনিসটা তাদের হাতে থাকতে হবে। সব মিলিয়ে একটা নির্বাচিত সরকারই কেবল পারবে এই দেশের সকল সমস্যার সমাধানের অন্তত অ্যাটলিস্ট অ্যাড্রেস করতে। আমি সেটা প্রত্যাশা করি যে এই সরকার অনতিবিলম্বে এই কাজটি করবেন। আমি সর্বশেষে আরেকবার ধন্যবাদ জানাতে চাই আর্মি চিফকে, আমি ধন্যবাদ জানাতে চাই আন্তরিকতার সাথে, যে ভদ্রলোক যে কথা বলেছেন একটা দেশকে বাঁচাবার জন্য। সাধারণত আর্মি থেকে এসে ডেমোক্রেসির জন্য এতখানি ক্রাই কেউ করতে আমি দেখি না। আমি খুব আমি বলবো যে আমি তাকে আন্তরিক ধন্যবাদ দিতে চাই যে এই দেশে ডেমোক্রেসি রেস্টোরেশন হোক, এবং তার প্রত্যাশা নাই এবং উনি বলছেন আমি ফিরে যেতে চাই। এইসব যে কথাবার্তা উনি বলেছেন এটা একটা আন্তরিকতা প্রমাণ করে। কাজেই আমি মনে করি আর্মিদের সেই গুড জেস্টার বা গুড মেন্টালিটি কাজে লাগিয়ে সরকার একটা অনতিবিলম্বে একটা ভালো নির্বাচনের ব্যবস্থা করবে, এবং যে নির্বাচিত যে হোক না কেন তার হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে তারা দেশ চালাবার মতন পরিস্থিতি তৈরি করবে। এই যে উনি একটা শব্দ বলেছেন, এটা আপনি বলেছেন বোধহয়, গুড গভর্নেন্সের এটা ইয়ের মধ্যে পড়ে না। গুড গভর্নেন্স মানুষ খুব প্রত্যাশা করে, গুড গভর্নেন্স না হলে একটা দেশ থাকবে না। কাজে আমরা দেশ থাকবে না সেরকম কাজ আমরা করবো না, সে প্রত্যাশা করছি যে গভর্নমেন্ট এই অনতিবিলম্বে এইগুলো অ্যাড্রেস করবে। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে রীতিমাত্র লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশন পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে রীতিমাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করি পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ এবং মিস্টার ইসলামনি অসংখ্য ধন্যবাদ এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। মোটামুটি দিনটা ঘটনাবহুলই ছিল, বেশ কিছু ঘটনা ঘটেছে এবং সেনাপ্রধানের বক্তব্য। আমার অতিথিরা যেটা আলোচনার মধ্যে আনলেন যে গভর্নেন্সের একটা বড় বা চরম দুর্বলতা লক্ষণীয় এবং খাদের কিনারে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। আমার একজন অতিথি বলছিলেন, অন্য আরেক অতিথি বলছিলেন যে পরীক্ষা নিরীক্ষার সুযোগ নেই। আমরা অনেক রকমের পরীক্ষা নিরীক্ষার কথা শুনছি, দেখছি, তার কোনো সুযোগ আছে বলে মনে হয় না। এবং সরকার প্রধানের বক্তব্যকে ওনারা উদ্ধৃত করেছেন যে রাষ্ট্র বিপন্ন হতে পারে। সেনাপ্রধান গতকালকে আরেকবার বলেছেন যে অবস্থায় চলতে থাকলে স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। সব মিলিয়ে পরিস্থিতিটা একটু নিয়ন্ত্রণের বাইরে এবং এটাকে অত্যন্ত দ্রুততার সঙ্গে নিয়ন্ত্রণে আনতে হবে। নিয়ন্ত্রণে আনতে হলে যেটা করতে হবে, মূল ফোকাস নির্বাচনটা দিতে হবে। হ্যাঁ, অনেক রকমের সংস্কার আমাদের দরকার। সেনাপ্রধানও গতকাল বলেছেন যে সংস্কার করতে হবে, সেটা যে নির্বাচনের আগেই সব করতে হবে, সংস্কার প্রতিদিনই করতে হবে, সারা জীবন ধরে করতে হবে। কাজেই নির্বাচনটা একটু দেরিতে হলে সবাই মেনে নিতেন যদি সরকার পারফর্ম করতে পারতো, ডেলিভার করতে পারতো। সেখানে তারা চরম দুর্বলতা দেখিয়েছেন। কাজে এই অবস্থায় তারা যদি শুধুমাত্র ফোকাস করেন একটা অবাধ, সুষ্ঠু, সেনাপ্রধানের ভাষায় অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, আমরা আরও একবার পুনরুচ্চারণ যদি করি অন্যভাবে, ফ্রি, ফেয়ার, ক্রেডিবল, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, ইনক্লুসিভ ইলেকশন আসলে আমাদের দরকার এবং সেটার দিকে সরকার ফোকাস করুক, আমরা সবাই মিলে চাই। এবং একই সঙ্গে এই সময়টাতে তারা যেন দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দ্রব্যমূল্য যেন জনগণের সহনীয়তার মধ্যে থাকে, তারা যেন জনগণ যেন তার ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, সেরকম জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা। এর বাইরে অন্যদিকে নজর দিয়ে আসলে এই সরকার কিছু করতে পারবে সেটা এখন কেউ মনে করে না। যদি তারা সব কিছু আমূল উল্টে দিতে পারেন এক রাতে বা একদিনে বা কয়েকদিনে, তাহলে হয়তো পরিস্থিতি নিশ্চয়ই সবাই অবলোকন করবেন এবং তাদের মতামত তখন দেবেন। কিন্তু আজকের দিন পর্যন্ত দাঁড়িয়ে এটা মোটামুটিভাবে বলা যেতে পারে যা ওনারা চাইছেন এর বাইরে অন্য কোনো বিকল্প নেই। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।